অনেক কষ্টে একটা বাড়ি কিনেছি, 1 মাস হলো। আমার নতুন বাড়ির মেঝে খুঁড়ে একটা ভয়ঙ্কর নারী দেহের লাশ আবিষ্কার করা হলো আজকে। অল্প বয়স্ক নারী, বেনারসি শাড়ি পরা, গা ভর্তি গহনা, আর লাশটাও একদম তাজা ছিল। মনে হচ্ছিল আজকেই করা হয়েছে। রক্তের দাগ যেন এখনও মুছেনি, তবু মুখটা একদম পুরনো। হয়তো অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে, যাতে করে চেনা যায় না। আমি আমার স্বামী পিয়াসকে বললাম দ্রুত পুলিশকে কল দেওয়ার জন্য, কিন্তু সে গহনার লোভে পড়ে আমাকে বলল, মীরা, আমরা যদি পুলিশকে কল দেই আমরা ফেঁসে যাব। এ বাসায় আমরা উঠেছি মাত্র 1 মাস হবে। 1 মাস আগে পুতা লাশ সাধারণত পচে গলে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখো একদম তাজা। আর সবচেয়ে বড় কথা দেখো, প্রতিটি গহনা হলমার্ক করা। আমরা যদি এই গহনাগুলো বিক্রি করি তাহলে অনেক টাকার মালিক হব। আমাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না। আমার স্বামী পিয়াসের বয়স 32। সে ছোটোখাটো একটা কাজ করে দিনে আনে দিনে খায় বলা যায়। নিজের বাপের ভিটা থেকে প্রাপ্ত কিছু টাকা দিয়ে এ বাড়িটা বেশ সস্তায় কিনে। যারা এই বাড়িতে থাকতো তারা সবাই দেশের বাইরে সেটেল। এখানে বাড়িটা পড়ে আছে অযত্নে পড়ে থেকে। এই বাড়িটা প্রায় ভাঙন দশা। পিয়াস যে বাড়িটা অল্প দামে কিনে মাথা গুঁজার ঠাঁই করে আমাদের। পিয়াসের বাবা মা মারা যায় জন্মের পূর্বে, আর মা মারা যায় জন্মের 1 মাস পর। বেশ অবহেলায় কষ্টে বড় হয়েছে। আমিও অনাথ, মামির বাড়িতে লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি। এ বাড়িটা ওঠার পরপর বেশ কিছু ভাঙা জায়গায় পিয়াস নিজেই ঠিক করে। এ বাড়িটার পাশে পড়ে থাকা একটি ভাঙা ঘর ছিল। পিয়াস এই ঘরটাকে রান্নাঘর হিসাবে ব্যবহার করার জন্য মাটি খুঁড়ে সবটা ঠিক করতে নিয়েছিল, আর সেখান থেকে লাশের সূত্রপাত। বাড়িটা নির্জন জায়গা, আশেপাশে গ্রাম থাকলেও কোলাহল কম। বাড়ির বেশ দূরে দূরে ঘর। কিছুটা ভূত্রে হলেও এই 1 মাসে আমরা কোনো ভূত্রে কাণ্ড হতে দেখিনি। বাড়ির লোকেশন খাগড়াছড়ির ভেতরের দিকে। 3 লক্ষ টাকায় না হয় এত বড় বাড়ি মিলতো না। পিয়াস এ বাড়ির খবর জেনেছিল একটা হোটেলে বসে খেতে খেতে দুজন ব্যক্তির মধ্যে এ বাড়ি নিয়ে কথা চলছিল। সেখান থেকে পিয়াস জানতে পারে, পরবর্তীতে লোকটির সাথে কথা বলে বাড়িটা দেখে যায়। এত সস্তায় জমি মিলে না যে জায়গায় ভাঙা বাড়ি মিলছে, এটাই আমাদের কাছে ছিল সোনায় সোহাগা। যাই হোক, প্রসঙ্গে আসি। আমি পিয়াসকে বরাবরের মতো বলতে লাগলাম, সে যেটা করছে এটা ঠিক না। হয়তো যারা বাড়িটা বিক্রি করছে তারাই খুন করে রেখে গেছে, আর লাশটা বেশ ভয়ঙ্কর। এ এলাকা আমরা কোথায় লুকাবো? কিন্তু পিয়াস লোভে পড়ে গেল। সে আমাকে চুপ করে দিয়ে বলল, আপাতত গহনাগুলো সব খুলে রাখবো, আর লাশটাকে আমাদের রুমের মধ্যে নিয়ে রাখবো। এদিকে কেউ আমাদের চিনে না, আর আশেপাশের বাড়িগুলো বেশ দূরে। রাত গহীন হলে এখানে কাউকে পাওয়া যায় না। আমি রাতে গিয়ে কোনো গহীন জঙ্গলে নিয়ে পুড়িয়ে দিয়ে আসবো। আপাতত গহনাগুলো সব পরিষ্কার করতে হবে। রক্ত লেগে আছে। আমার মনটা একদম সায় দিচ্ছে না। এটা স্বাভাবিক কোনো লাশ হতে পারে না। এত তাজা লাশ 1 মাসের আগের হবে না। হয়তো কেউ রাতে এখানে পুঁতে দিয়ে গেছে। কিন্তু এটা যদি 2 দিন, একদিনের মধ্যে পুঁতে দিয়ে থাকে তাহলে তো মাটি ঝুরঝুরে থাকতো। অনেক কিছু মনে ঘুরছে। পিয়াস গহনাগুলো খোলা নিয়ে ব্যস্ত। আমি ভাবতে ভাবতে সে গহনাগুলো খুলে ফেললো। বাইরে থেকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। এ এলাকায় মুসলিম কম হয়, মুসল্লিদের আনাগোনা কম। মাগরিবের আজান পড়াতে গাছপালার সন্নিবেশে বেশি থাকায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে। কারেন্ট একদম থাকে না বললেই চলে। মোমবাতি দিয়ে চলতে হয় বেশি। এখন কারেন্ট নেই। আমি বাইরে থেকে ঘরে গিয়ে মোমবাতি জ্বালালাম। মোমবাতি জ্বালাতে জ্বালাতে পিয়াসের মৃতদেহটার সঙ্গে করে নিয়ে এসে বেনারসি শাড়ি দিয়ে ভালো করে মুড়িয়ে নিল। এরপর ঘরের এক কোণে রেখে দিয়ে বলল, এখানেই থাকুক, একটু রাত হলে আমি ফেলে দিয়ে আসবো। আমি গহনাগুলো ধুয়ে নিয়ে আসি। এই বলে সে ওয়াশরুমে চলে গেল গহনা ধুতে। অন্ধকারে সে গহনা ধুতে গেল। বাইরে মেঘের গর্জন, বৃষ্টি নামবে মনে হচ্ছে। ঘরটা যেন দুলতেছে। ভাঙা ঘরটা কোনোরকম ঠিক করে থাকা। বৃষ্টি নামলে টিনের চাল দিয়ে পানি পড়বে এটা বুঝতে পারছি। বলতে না বলতে বৃষ্টি নেমে গেল। টিনের চালে বিভিন্ন জায়গায় ফুটা। আমি সেগুলো জায়গার নিচে বাটি দিয়ে রাখলাম। মোমবাতিটাকে এমন একটা জায়গায় রাখলাম যাতে করে নিভে না যায়। তবে শেষ রক্ষা হলো না। দমকা হাওয়া একটা বাতাসে মোমবাতি নিভে গেল। ম্যাচটা আমার কোমরে ছিল। আমি ম্যাচটা নিয়ে মোমবাতি জ্বালিয়ে ভয়ে চুপসে গেলাম। কারণ পুরো ঘর রক্তে চুপসে গেছে। উপরের টিন থেকে পানি লাশটায় পড়েছে প্রথমে, এরপর লাশ থেকে রক্ত পুরো মেঝেতে ছড়িয়ে গেছে। ভয়ে শরীর কাঁটা দিয়ে উঠল। কোনোভাবেই এটা 1 মাস আগের লাশ না। 1 মাস আগের থেকে কখনো রক্ত বের হবে না। আমি পিয়াসকে ডাকতে লাগলাম। গলা দিয়ে কথা বেরোচ্ছে না আমার। তারপর জোর করে
খাটিয়ে পিয়াসকে ডাকলাম। পিয়াস ওয়াশরুম থেকে বের হলো। তার পকেটে মোবাইলের টর্চ জ্বলছে। বেশ বিরক্ত গলায় আমাকে বলল, মোবাইলে চার্জ চলে যাবে, এর মধ্যে যদি গহনাগুলো না ধুই তাহলে তো বিপদ পড়ে যাবে। কারেন্ট যখন আসে তার কোনো ঠিক নেই। এদিকে কাজ শেষ করে লাশটাকে তো গুম করতে হবে, এভাবে ডাকলে হয় বলো? আমি পিয়াসের এরকম ব্যবহারে একদম চমকে গেলাম। টাকার কাছে সে যেন একদম বন্দী হয়ে গেছে। সে আমার ভয়টা বুঝছে না, আমার খারাপ লাগাটাও বুঝছে না। সে শুধু দেখছে টাকা। একটা মানুষ যেন টাকার জন্য অমানুষ হয়ে গেল। কিভাবে এত অধঃপতন হলো তার সেটাই ভাবছি আমি। আমি ভয়ে গেলে জবাব দিলাম, পুরো মেঝে রক্তে ভেসে যাচ্ছে। দরজার বাইরে গেলে আমরা বিপদে পড়ব। পিয়াস, তুমি লোভে ডুবে গেছো? পিয়াস আমার কথা শুনে মেঝের দিকে তাকিয়ে বলল, তুমি কাপড় দিয়ে রক্তগুলো তুলে বালতিতে নাও, আমি গহনাগুলো ধুয়ে আসি। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, এই কাজ আমি করতে পারবো না। আমার ভীষণ ভয় লাগছে। আমার টাকা পয়সা লাগবে না, শান্তিতে বাঁচতে পারলে হলো। পিয়াস আমার কথা শুনে রেগে গেল। সে রেগে গিয়ে জবাব দিল, তোমার টাকা পয়সা না লাগলেও আমার লাগবে। নিজেকে কি মনে করতেছো টাকা ছাড়া দুনিয়ায় শান্তি হয়? যা বলছি তাই করো। কথাগুলো বলে সে আবার ওয়াশরুমে চলে গেল। আমি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা পাতলা কাপড় নিয়ে রক্তগুলো তুলে বালতিতে নিতে লাগলাম। হাতে ছোপ ছোপ রক্ত, গা ঘিন ঘিন করছে, তবুও কাজটা করতে হবে। আমার ভেতরটা ভয়ে কেঁপে উঠছে বারবার। লাশটা পেট বরাবর টিনের থেকে চুইয়ে চুইয়ে পানির ফুঁটা পড়ছে। সেজন্য সেটার উপর একটা বাটি দিয়ে দিলাম। তারপর চারপাশ মুছতে লাগলাম। বাইরে বৃষ্টিটা কমছে ততক্ষণে। আকাশটা একটু স্বচ্ছ মনে হচ্ছে। আমি কাপড় নিয়ে রক্তগুলো বালতিতে তুলছি। মেঝেটা অনেকটা পরিষ্কার করে ফেলছি, এবার আশপাশটা পরিষ্কার করব। সেজন্য কাপড় নিয়ে লাশের পাশে মুছতে গিয়ে ঠান্ডা কিছু অনুভব হলো, বরফের মতো ঠান্ডা। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম লাশটা হাতটা আমাকে চেপে ধরছে। তার হাতে একটা আংটি। লাশটা কিভাবে জীবিত হলো ভেবেই আমার শরীর কাঁপতে লাগলো। আমি পুনরায় জোরে চিৎকার দিলাম। চিৎকার শুনে পিয়াস আবারও ছুটে এসে বলল, তোমার জন্য ভালো করে কাজ করতেই পারছিস না। যাই হোক, আবার কী হয়েছে? আমি চোখ দুটো বন্ধ করে উত্তর দিলাম, লাশটা আমার হাতটা ধরে রেখেছে কেন? এটা কোনো সাধারণ লাশ না, প্লিজ এখানে কিছু একটা করো। পিয়াস বিরক্ত নিয়ে আমার পাশে এসে বসলো। হাত তোমার ঠিকই আছে, এমনিতে এসব ন্যাকামি নেওয়া যাচ্ছে না। কাজ কোনো রকম শেষ হয়েছে। এই দেখো কত সোনা, মিনিমাম 40-50 ভরি হবে। আমাদের আর ভাঙা বাড়িতে থাকতে হবে না, শহরে গিয়ে বড় বাসা নিব। তুমি এখানে থাকো, আমি লাশটাকে আগে গুম করে দিয়ে আসি। আমি পিয়াসের কথায় আশেপাশে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক। লাশটার হাত কাপড়ের ভেতরে। তার মানে এটা আমার মনের মতিভ্রম। পিয়াস কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিল, তারপর পলিথিন দিয়ে মুড়িয়ে একটা সুটকেসে ঢুকালো। হিংস্র লাগছে পিয়াসকে। সুটকেসের জায়গা নিচ্ছে না, তাই হাড়গোড় ভেঙে কোনো রকমে ঢুকালো। এরপর সেটা কাঁধে নিয়ে ঘর থেকে বের হলো। গহনাগুলো ঘরেই রেখে দিল। আমি একা ঘরে বসে আছি। পিয়াস বের হয়ে গেছে, কখন আসে তার হদিশ নেই। এদিকে পিয়াস যখন লাশটা নিয়ে হাঁটছিল, তার বারবার মনে হচ্ছিল কেউ একজন তার পাশে হাঁটছে। ভয়ে ভয়ে পাশে তাকিয়েও সে কাউকে দেখতে পেল না। কিছু দূর হেঁটে লক্ষ্য করলো সামনে একটা খাদের মতো আছে, তবে নির্দিষ্ট দূরত্ব বোঝা যাচ্ছে না। সে সামনের দিকে লক্ষ্য করতে হাঁটছে, হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পেছনে তাকিয়ে চমকে উঠল। এদিকে আমি খাটের কোণে বসে আছি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। আমি দরজা খুলে সামনে গিয়ে লক্ষ্য করলাম পিয়াস। সে আমাকে তড়িঘড়ি করে বলল পানি দিতে। আমি তাকে পানি দিলাম। পানিটা খেয়ে সে একটু লম্বা নিঃশ্বাস টেনে বলল, তুমি ঠিকই বলেছিলে, সেটা কোনো সাধারণ লাশ না। আজকে যা হলো আমার সাথে, বেঁচে আছি এই অনেক। গহনাগুলো কোথায়? আমাকে দাও। এই বলে ঘর থেকে গহনাগুলো নিজ হাতে নিল। তারপর হালকা গলায় বলল, লাশটা কার ছিল জানো? আমি কিছুটা স্তম্ভিত গলায় বললাম, কার? আর লাশটা কোথায় রেখে এসছো? পিয়াস ঢোক গেলতে গেলতে বলল, লাশটাকে কষ্ট করে আমি খাদে ফেলে দিয়ে এসেছি, তবে লাশটার আত্মা আমাকে ছাড়বে কিনা জানি না। অভিশপ্ত হয়ে গেছে সব। এই গহনাগুলো সব নষ্টের মূল। আমি কেঁদে দিলাম। কাঁদতে কাঁদতে উত্তর দিলাম, আগেই বলেছিলাম অতি লোভ ভালো না। এই গহনাগুলো আমাদের দরকার নেই। তুমি শুনলে না, এখন কি করব বলো? এ পাপ থেকে নিজেকে কিভাবে বাঁচাবো? আর লাশটা কার? পিয়াস ঢোক গিলে কিছু বলতে যাবে, এমন সময় দরজা দিয়ে একটা অদ্ভুত বাচ্চা প্রবেশ করলো। বাচ্চাটা অস্বাভাবিক রকমের ফর্সা, আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে এই বুঝে আমাদের দিকে ধেয়ে আসবে। ভয়ে শরীর হিম হয়ে আসছে, হার্ট অ্যাটাক করার উপক্রম। আর বাচ্চাটা ভয়ঙ্কর সুরে হাসতে লাগলো। এই হাসিটা আরও বেশি ভয়ে ফেলে দিচ্ছে আমাদের। ভয়টা কাটতে না কাটতে বাচ্চাটা হাসতে হাসতে আবার মিলিয়ে গেল। বেশ কাঁদতে কাঁদতে বলল, পাপের ঘোড়া পূর্ণ করতে এত বড় লোভ করেছিলাম। জানি না কী আছে কপালে। ওই একটা স্বনামধন্য পরিবারের মেয়ে,
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী একমাত্র মেয়ে রুনা চৌধুরী। ওদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। রুনা মেয়েটা ছোট থেকে তুখোর মেধাবী ছিল। কলেজের এক মধ্যবিত্ত পরিবারের ছেলেকে সে ভালোবাসত। ছেলেটির নাম তীব্র। তীব্র কলেজে টপার ছিল। মূলত পড়াশোনা নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়, আর সে সুসম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। তীব্র সবসময় ভয় থাকতো এটা নিয়ে, সাধারণ ঘরের ছেলে, তার সাথে রুনার বাবা রুনাকে বিয়ে দিবে না হয়তো। তবে রুনাকে তীব্র ভালোবাসা, এ আশঙ্কা যেন তাকে কুড়ে কুড়ে খেত। সে চাইতো সারা জীবনের জন্য রুনা তা হোক। দেখতে দেখতে পার হয়ে গেল 4টি বছর। দুজনে ভার্সিটির গন্ডি পার হয়েছে। তীব্র প্রায় সময় ডিপ্রেশনে থাকতো, কারণ তার কোনো ভালো চাকরি হচ্ছে না। এত এত সার্টিফিকেট, এত ভালো রেজাল্ট, কিছুই যেন কাজে দিচ্ছে না। অথচ কত স্বপ্ন ছিল বাবা মায়ের জন্য ঘর করবে, অনেক বড় চাকরি করে দেশ বিদেশে ঘুরবে, রুনাকে বিয়ে করবে, রুনাকে তার বাবা যেভাবে রেখেছে সেভাবেই সে রাখবে। কিন্তু কোনো স্বপ্নই তার পূরণ হচ্ছে না। সব স্বপ্ন এসে বাধা দিচ্ছে একটা জায়গাতে, আর সেটা হলো চাকরি। রুনা অনেকবার তীব্রকে বলেছে তার বাবার কোম্পানিতে জয়েন হতে, সে রেফার করে দিবে। তবে তার আত্মসম্মানের সাথে বিষয়টি সাংঘাতিক। এদিকে রুনা একের পর এক বিয়ের প্রস্তাব আসছে, অন্যদিকে তীব্রর কোনো চাকরি হচ্ছে না। সব মিলিয়ে রুনা মলিন হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে তীব্রর সাথে এবার এই বিষয় নিয়ে কথা বলা জরুরি। তাই তীব্রর সাথে একদিন একটা খোলা জায়গায় বসলো। বেশিরভাগ সময় তারা খোলা জায়গায় বসে, কারণ এতে তীব্রর খরচ হয় না। এই মুহূর্তে তীব্রর নিকট 100 টাকা খরচ করাও অনেক কঠিন। একটা পার্কের বেঞ্চে বসে আছে তারা। উপরে নীল আকাশ, সামনে লেক। তাদের কথোপকথন হওয়া উচিত ছিল রোমান্টিক, তবে সেটা না হয়ে কথাগুলো ছিল তিক্ততায় ভরা। রুনা তীব্রকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে তো আমি আগে, তাই না তীব্র? আমি যদি আগে হই তাহলে কেন তুমি বাবার অফিসে জয়েন করছো না? এতে বাবা তোমার কাছাকাছি হবে, আর তোমার প্রতি সুধারণাও আসতে পারবে। আর সবচেয়ে বড় বিষয়, তোমার একটা ইনকাম সোর্স হবে। আমি বাবাকে তোমার কথা বলতে পারলাম। এভাবে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের জীবনে কিছুই হবে না। আমার কথা না শুনলে তোমাকে এই বেকারত্ব তোমাকে গ্রাস করে নিবে, আর একদিন আমি তোমার জীবন থেকে সরে যাব। বাবাকে আমি কি বলবো, তুমি বেকার, তাই তো? এটা কি তোমার পরিচয়? আমি পড়েছি জ্বালায়, এজন্য নিজের স্ট্যাটাসের সাথে মিলিয়ে প্রেম করতে হয়। তীব্র, তোমাকে শেষবারের মতো বলছি, হয় বাবার অফিস জয়েন করো, না হয় কোনো ভালো চাকরি নিয়ে বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসো, না হয় আমি অন্য কোথাও বিয়ে করে ফেলবো। রুনার কথাগুলো তীব্রকে বেশ আঘাত করলো। সে কিছুটা রেগে গেল। রেগে গিয়ে বলল, আমি তোমার জন্য আমার আত্মসম্মান বিক্রি করতে পারবো না। আমি তোমার বাবার গোলাম হয়ে হতে পারবো না। এত ভালো রেজাল্ট নিয়ে কলেজে টপার হয়ে এখন আমাকে রেফারে চাকরিতে ঢুকতে হবে? তোমার যদি বিয়ে করার হয় করে ফেলো অন্য কাউকে। আমি কি জোর করে তোমার সাথে প্রেমে গেছি? তুমি আমায় ভালোবাসেছ, আর ব্যক্তিত্ব দেখেই তুমি প্রেমে পড়েছিলে। আর এখন সে ব্যক্তিত্ব আমি বিসর্জন দিতে পারবো না। কথাগুলো বলে তীব্র চুপ হয়ে গেল। তার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে। বেশ কষ্ট পেয়েছে বোঝাই যাচ্ছে। কিন্তু রুনার তাতে ভ্রুক্ষেপ হলো না। তার কাছে এখন তীব্রের এই একঘেয়েমি ভালো লাগছে না, কারণ তীব্র তাকে উপেক্ষা করছে এটাই তার মনে হচ্ছে। সে কিছুটা রাগান্বিত গলায় বলে উঠল, তোমার এই ইগো তোমার থেকে আমাকে আলাদা করে দিল। যে ব্যক্তিত্ব দেখাতে গিয়ে বাপ মার মুখে ভাত তুলে দিতে পারছো না, নিজের প্রেমিকাকে বিয়ে করতে পারছো না, সে ব্যক্তিত্বে আমি থুতু মারি। একটা সময় আমি তোমার ব্যক্তিত্ব দেখে ভালোবেসেছিলাম। আজকে তোমার ব্যক্তিত্বকে আমি ঘৃণা করছি। আমি বিয়ে করে নিব, আর চাই না তোমার ভালোবাসা, তোমার বউ হতে। টাকার বিছানায় ঘুমালে আর সারাদিন মস্তিতে মেতে থাকলে তুমি এক একটা তীব্র কেন, হাজারটা তীব্রকে আমি ভুলে যেতে পারি। কথাগুলো বলে রুনা চলে গেল। তীব্র নিজের চুল নিজে টানতে লাগলো। জীবনের সমস্তটা দিয়ে সে পড়াশুনো করলো, ভালো রেজাল্ট করছে, আর সে সব কিছু তার জীবনে সুখের বাধা হয়ে দাঁড়াচ্ছে। পড়ালেখা না করলে রিক্সা চালিয়ে খেতে পারত, এখন সেটাও করতে পারছে না চক্ষু লজ্জার কারণে। বাবা মায়ের স্বপ্ন তো দূরে থাক, নিজের স্বপ্নের নাগালে সে যেতে পারছে না। এসব ভেবে নিজের কপালে 2 হাত মুষ্টি দিয়ে আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে ক্লান্ত হয়ে একটা সময় থেমে গেল। সেখান থেকে উঠে এসে তার বাড়িতে ফিরে আসলো। রুনার প্রতি তার ভীষণ ভালোবাসা আছে, তবে রুনার এই কথাগুলো সে নিতে পারতেছে না। মনের গহীনে আত্মহননের অনেক কিছু ঘুরছে, তবে সাহস করে সেটাও পারছে না। দিন কাটতে লাগলো। তীব্রের ডিপ্রেশন আরও বাড়তে লাগলো। রুনাকে তার ভীষণ মনে পড়তে লাগলো। নিজের আত্মসম্মানের জন্য সে রুনাকে কলও দিচ্ছে না, তবে তাকে ভুলে থাকতেও পারছে না। আজকে নিজের সাথে যুদ্ধ করে পারল না। নিজের তথাকথিত আত্মসম্মান বিলিয়ে দিয়ে সে রুনাকে কল করলো, আর ওপাশ থেকে শোনা গেল অবাক করা কিছু বিষয়। এই অবস্থায় সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তীব্র জানতে পারলো আজকে রুনার বিয়ে।
রুনা অবশ্য তীব্রর উপর জেদ করে বিয়েটা করছে, তবে তীব্র কল দেওয়াতে রুনার সকল জেদ পানিতে পরিণত হয়। রাগে বরফটা গলতে শুরু করে। সে তীব্রকে বলে ওঠে, আমি তোমাকে চাই, এই বিয়ে ভাঙা সম্ভব না, তবে আমি তো পালিয়ে আসতে পারবো। তুমি নিজের আত্মসম্মানের কথা ভুলে আমাকে ফিরিয়ে দিবে, নাকি আমাকে নিয়ে যাবে এখান থেকে? আজকে তোমার একটা সিদ্ধান্ত আমার জীবনে মোড় ঘোরাতে পারে। হয় আজকে আমি তোমার সাথে পালিয়ে বিয়ে করব, না হয় বাবার পছন্দ মতো ছেলে বিয়ে করব। তুমি জানো তুমি কি করবে। তীব্র তখন এক নিঃশ্বাসে বলে, আমি তোমাকে চাই। তুমি কোথায় থাকবে বলো, আমি সেখানে আসবো। রুনা যেন খুশিতে আত্মহারা। তীব্র তার কথাটা মেনে নিয়ে এভাবে বিয়েতে রাজি হবে চিন্তাও করতে পারেনি। সে খুশির কান্নায় ভেসে গেল, ভাঙা গলায় উত্তর দিল, আমি এখন পার্লারে সাজতেছি, আমি শ্বাস শেষ করে গাড়ি করে তোমার কাছে চলে আসব। তুমি তোমার সাথে রিহান আর জোবানকে রেখো, তাদের বিয়ের সাক্ষী বানাতে হবে। এরপর আমরা দূরে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবো। বাবা যখন মেনে নিবে তখন ফিরে আসব। 1 মাস চলার জন্য 1 লাখ টাকা আমি সাথে করে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, সময়ের সাথে সাথে সব সুন্দর হয়ে যাবে। রাতে বিয়ের আয়োজন, আমি এখন থেকে সন্ধ্যার পর বের হব, একটা বোরখা পরে বের হব। তোমরা একটা নিরিবিলি জায়গায় থেকো। তীব্র রুনার সব কথা মেনে নিল। সে রুনার কথা মতো জোবান আর রোহানকে সাথে নিয়ে রমনা পার্কের এক কোণে অপেক্ষা করছিল। তীব্র জানে রুনা এ নিখোঁজ হওয়ার অনেক বেশি প্রভাব পড়বে। রুনার বাবা যদি জানে তীব্রর সাথে রুনা পালিয়েছে, তবে রুনাকেই কিচ্ছু করবে না, তবে তীব্রকে ঠিকই খুন করে ফেলবে। তবে ভালোবাসার কাছে এখন সব কিছু তুচ্ছ মনে হয়। অপেক্ষার প্রহর যেন তীব্রর কাটছে না। রুনাকে বারবার কল দিচ্ছে, রুনা কল তুলছে না। বিরক্ত হচ্ছে, আবার টেনশন হচ্ছে। কলে না পেয়ে একের পর এক মেসেজ দিতে লাগলো, কিন্তু রুনার কোনো পাত্তা না পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কেউ একজন তীব্রর হাত ধরে ফেললো। তীব্র ফিসফিস করে লক্ষ্য করলো একটা বোরকা আর নিকাব করা মেয়ে। রুনাকে চিনতে তীব্র একদম কষ্ট হয়নি। রুনার চোখ দুটো তার বড্ড চেনা। সে কিছু রাগ দেখে বলল, রুনা, তুমি কি সবসময় মজা নাও? এই সিরিয়াস মুমেন্ট তুমি মজা করছো? ইচ্ছে করে কল তুলছো না, আমাকে টেনশন দিতেছো, তাই তো? আমি কতটা চিন্তা করছিলাম তুমি জানো? রুনা তীব্রকে ধরে বলল, আমি সরি, একদম বুঝতে পারিনি। তবে ঢাকা থাকা আমাদের জন্য বিপজ্জনক। আমাদের ঢাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে বিয়ে করা দরকার। ঢাকায় বিয়ে করলে কোনো না কোনোভাবে বাবা আমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক তখন রোহান বলে উঠলো, একটা কাজ করি, তোরা সবাই আমার নানু বাড়ি চল। নানুরা সবাই বিদেশে সেটেল, বাড়িটা এভাবেই পড়ে আছে। আমরা মাঝে মাঝে যাই। বাংলো বাড়ি নানুরটা পাহাড়ের মাঝখানে করেছে। এরপর তারা সবাই রোহানের কথা মতো একমত হলো। সেদিন একটা গাড়ি করে রওনা দিল তারা। রুনা বোরখা নিকাব খুলে নেয়, কারণ যে কেউ তাকে চিনে ফেলতে পারে, তাই বোরখা পরে থাকায় সবচেয়ে উত্তম বুদ্ধি। সে সাথে রুনা তার মোবাইল ঢাকায় ফেলে রেখে গিয়েছিল, যাতে করে সবাই মনে করে সে ঢাকাতেই আছে। ট্রাকগুলির জন্য লোকেশন ঢাকাতে দেখায়। তাদের গাড়ি রওনা দেয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। সেদিন রাত পার করে প্রায় 17 ঘন্টা লাগলো তাদের খাগড়াছড়ি পৌঁছাতে। ঠিক এই জায়গাতে আসে তারা। এটা ছিল রোহানের নানু বাড়ি। তারা পৌঁছে ঠিক বিকেল 5টার দিকে। এখানে পৌঁছে রুনা তার বোরখা খুলে। তীব্র রুনাকে দেখে মুগ্ধ হয়। এত সুন্দর লাগছে তাকে, বেনারসি শাড়ি পরা, সে সাথে গা ভর্তি গহনা, সব মিলিয়ে যেন তাকে পরীর মতো লাগছে, ঠিক যেন একটা লাল পরী। রোহান আর জোবান রুনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রুনা সবসময় অগোছালো হয়ে থাকতো, আজকে তাকে এত পরিপাটি দেখে দুজনের চোখ যেন ছানা পড়া। জোবান মুগ্ধকণ্ঠে বলে, দোস্ত, তোকে অনেক সুন্দর লাগতেছে। এই গহনাগুলো কি সোনার? রুনা হেসে বলে, একদম খাঁটি সোনা। এখানে 120 ভরি গহনা আছে। বাবার একমাত্র মেয়ে বলে কথা। আমি তো পার্লারে সব গহনা নিয়ে গেছিলাম সাজার জন্য, সেখান থেকে রেডি হয়ে চলে আসি, সাথে শুধু 1 লাখ টাকা নিয়ে আসি। গহনার কথা বলিনি কারণ তীব্র এটাতে রাজি হতো না, তবে আমি নিয়ে এসেছি সেফটির জন্য। যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে গহনা খুলে রাখছি, কাল বিয়ের সময় মন চাইলে পরবো, না হয় এগুলো এভাবেই রেখে দেবো। সবগুলো গহনা মায়ের, অনেক স্মৃতি মিশে আছে। রুনা কথাগুলো শেষ করে গহনাগুলো খুলে বিয়ের ওড়নায় মুড়ে নিল। এরপর ফ্রেশ হয়ে ঘরে এসে বলল, রাতে 4জন মিলে একসাথে খাবার কিনে আনলো, একসাথে খেলো, বেশ মজা করে তাদের সময় কাটছিল। তবে বিপত্তি ঘটল মধ্যরাতে। এলাকার একজন এ বাড়িতে আলো দেখে জানতে পারে রোহান আর তার বন্ধুরা এসেছে, আর একটি মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছে। এবং তারা এটাও জানতে পারে মেয়েটির সাথে 100 ভরি গহনা আছে। এটা জানার পর সেই লোকটা আরও কয়েকজন লোক নিয়ে এ বাড়িতে ডাকাতি করতে আসে। আর এসেই তারা প্রথমে রুনার গলায় ছুরি ধরে ক্ষান্ত হয়নি, বরং রুনাকে খুন করে ফেলল।
ঘটনা এতটুকু শুনে তোমরা হয়তো মনে হতে পারে এখানে ডাকাতের দলের করা ভুলে রুনার আত্মা এখানে আটকেছে, কিন্তু তা না। সঠিক ঘটনা হলো রোহান আর জোবান মিলে ডাকাতের দলের সাথে যোগাযোগ করে এই গহনাগুলোর জন্য। তাদের টার্গেট ছিল ডাকাতরা গহনা চুরি করে যাবে, তারপর তাদের মাঝে সমানভাবে ভাগ পাবে। তবে পরিকল্পনা তীব্র জড়িত ছিল না। এদিকে ডাকাত দলে সে পরিস্থিতির সাথে সামলাতে না পেরে রুনাকে করে দেয়। আর করার উদ্দেশ্য যদিও তাদের ছিল না। রোহান আর জোবান তখন ডাকাতদের দল বলে, আমি তো রুনাকে খুন করতে বলিনি, শুধু বলেছি গহনা চুরি করতে। খুন কেন করলেন? তীব্র একথা শোনার পর বুঝতে পারে রুনা খুন সাথে তারা জড়িত। এই রাগে ক্ষোভে তাদের কিছু একটা বলতে গেলে জোবান তাকে ধরে ঠান্ডা করে। এরপর তাকে বোঝায় সে যদি এখন রাগের মাথায় কিছু করে এতে তার ক্ষতি হবে, লাভ না। দায়ে পুলিশ তাকে ধরবে, কিন্তু সে যদি তাদের সাথে হাত মিলিয়ে রুনার লাশটাকে পুঁতে ফেলে, মুখ বন্ধ রাখে, তাহলে কোটি টাকার গহনা তারও ভাগ আসবে আর বাবার স্বপ্ন পূরণ হবে। রুনা তো আর ফিরে আসবে না। যা হবার তা তো হয়ে গেছে, এখন তাকে সিদ্ধান্ত নিতে বলা হবে সে কী করবে। জোবানের কথায় তীব্র লোভে পড়ে গেল। তার আত্মসম্মানের সামান্য কয়টা গহনার কাছে বিক্রি হয়ে গেল। এরপর তারা রুনাকে নিয়ে যে জায়গাটায় আমরা লাশটা পেয়েছি সে জায়গায় পুঁতে দিয়েছিল। তুমি জানো এটা কবের ঘটনা? এ প্রশ্নের প্রতি উত্তরে আমি প্রিয়াসকে প্রশ্ন করতে যাব, এমন সময় আমার বুক কাঁপতে লাগলো একটা বিষয় লক্ষ্য করে। তা হলো, আমি লক্ষ্য করলাম পিয়াসের হাতে মেয়েদের সোনার আংটিটি। এই আংটিটি যেটা আমি মৃত লাশটায় দেখেছিলাম। বেশ ভয় পেয়ে লাগতে শুরু করলো। বুঝতে পারলাম এটা পিয়াস না, তাহলে কে? আমি নিজের মধ্যে সাহস জেগে জিজ্ঞেস করলাম, তুমি কে? তুমি আমার পিয়াস না, কে তুমি? একটা মেয়েলি হাসি ভেসে আসলো। হাসতে হাসতে পিয়াসের বেশ ধরা মানুষটি হঠাৎ করে মুখ পোড়া লাশ হয়ে গেল, যেটা পিয়াস নিয়ে গিয়েছিল খাদে ফেলতে। আমি চিৎকার করে বললাম, তুমি কে? কী চাও? আমার পিয়াস কোথায়? মেয়েটি উচ্চস্বরে হাসলো, হেসে উত্তর দিল, আমি কে তো তোমাকে এতক্ষণ বললাম, আমি রুনা চৌধুরী। আমার পোড়া মুখের আড়ালে আসল রূপটা দেখতে চাও? আমি চিৎকার করে উত্তর দিলাম, আমি কিচ্ছু দেখতে চাই না। আমি জানতে চাই পিয়াস কোথায়। আমি আমার পিয়াসকে ফিরে পেতে চাই। তুমি আমার পিয়াসকে ফিরিয়ে দাও। এ ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমি মুক্তি চাই। রুনা আমার কথা শুনে আবারও অট্ট হেসে বলল, লোভের ফল ভালো হয় না। লোভ করলে কর্মফল পেতে হবে। পিয়াস লোভ করছিল, আমি শুধু লোভের ফলটা দিয়েছি। আমাকে খাদে ফেলতে গিয়েছিল না, আমি তাকে খাদেই ফেলে দিয়েছি। 30 বছর যাবৎ আমি এখানে পুড়ে পুড়ে মরছি। 30টা বছর আমার আত্মা এখানে পড়ে আছে। কেন জানো? আমাকে মৃত্যুর পর ওরা ছেড়ে দেয়নি, বরং আমার লাশটা নিয়ে কালো জাদু করেছিল, যার জন্য আমার শরীরে শয়তানের বাস। এ জীবন থেকে আমি মুক্তি পেতাম যদি সত্যি কেউ আমার লাশ উদ্ধার করে এ পাপ থেকে মুক্ত করত, কালা জাদুর কবল থেকে আমার শরীরটা রক্ষা করত। এই যে হাতের আংটিটা দেখছো না, এটার মধ্যে আমার আত্মাকে কালো জাদু করে শয়তান রূপে বন্দি করে রেখেছে। সে শয়তান এখানে শিকার ধরে আনে, আর যেই এখানে এসে আমার লাশটা পায় সেই গহনার লোভে পড়ে যায়, আর সাথে সাথে সেও শয়তানের শিকার হয়ে যায়। পিয়াস প্রথম না, এরকম অনেককে এখানে এসেছে, আর সবার একই পরিণতি হয়েছে। আমার ভালোবাসাও এই গহনার কাছে বিক্রি হয়ে গেছিল। আমার গহনা আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। আমার বাবা কেমন আছে জানি না। এ শয়তানের আত্মা আমার লাশে বহন করতে ভীষণ কষ্ট হচ্ছে। আমি কাউকে মারতে চাই না, তবে যখনই কেউ আমার গহনার লোভে পড়ে তখনই সে শয়তানের শিকার হয়ে যায়। এই যে তোমার সাথে আমি ভালো কথা বলছি, এটা হলো আমার সত্তা। তবে এটা বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পর বিলীন হয়ে যাবে, সাথে সাথে শয়তান হয়ে ফিরে আসবে। সেদিন আমাকে করে গহনাগুলো নিয়ে রোহান, জোবান আর আমার ভালোবাসা তীব্র পালিয়ে যেতে নিয়েছিল। তবে জোবান কালো জাদুতে খুব আসক্ত ছিল। সে চেয়েছিল আমার লাশটা বলিদান করে শক্তির অধিকারী হতে, আর সেটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। আমার দেহে প্রবেশ করে শয়তান, আর সে শয়তান 3 মাস সে একবার তার রক্ত খেতে হয়, আর সেই রক্তের নেশার জন্য তাদের 3জনকে মেরে দেয়। তা তো মরে যায়, তবে প্রতি 3 মাসে এক রক্তের চাহিদা পূরণ করতে হয়। শয়তানের খাবার জোগাড় করার জন্য এ ফাঁদ ফেলা হয়। শিকার ধরে আনার জন্য অল্প দামে বাড়ি বিক্রি করে, আর সে শিকারেও ফাঁদে পা দিয়ে আমার লাশটা পর্যন্ত পৌঁছায়। আফসোস, এই 30 বছরে এতগুলো মানুষ আসলো, সবগুলো মানুষ ছিল লোভী, আর লোভের ফল সে রক্ত দিয়ে দিতে হয়েছে। পিয়াস বেঁচে আছে কিনা জানি না, তবে তোমাকে আমি মারতে চাই না, কারণ তুমি নির্লোভী এবং তোমার চেহারার সাথে আমার হুবহু মিল আছে। তুমি আমার দিকে তাকিয়ে দেখো,
আমি ভয়ে ভয়ে রুনার দিকে তাকালাম। সত্যি অবিকল আমার মতো একটা মেয়ে দাঁড়িয়েছে। আমি কিছু বলার আগে সে বলে উঠল, প্রতিটা খারাপ কিছুর মধ্যে ভালো কিছু থাকে। তেমনি আমার ভিতরে থাকা শয়তানের বাস 21 ঘন্টা, আর আমার ভিতরে থাকা ভালো জিনের বাস 3 ঘন্টা। আমার কাছে 15 মিনিট সময় আছে, এরপর আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠবে। শোনো, একমাত্র তুমি আমার গহনার প্রতি লোভ করনি, তাই শয়তান তোমাকে সহজে স্বীকার করতে পারবে না। আগে তোমাকে গহনার লোভে ফেলবে, তারপর রক্ত চুষে খাবে। আর এমনিতেই তোমার শরীর বন্ধ করা আছে, কারণ তুমি শরীর বন্ধের দোয়া পড়ো সকাল সন্ধ্যা। তাই শয়তান সরাসরি তোমাকে গ্রাস করবে না, প্রথমে তোমাকে লোভে ফেলবে, তারপর গ্রাস করবে। তোমার নিজেকে বাঁচানোর একটা উপায় আছে, বলে দিচ্ছি। প্লিজ কাজটা করো, এতে তুমি যেমন মুক্তি পাবে, সাথে আমিও মুক্তি পাবো। আর সময় বেশি নেই। তুমি বলো আমাকে সাহায্য করতে চাও? আমি কান্না করে উত্তর দিলাম, আমি পিয়াসকে চাই। আমার মুক্তি মিললে পিয়াস ফিরে আসতে পারে। পিয়াসের রক্ত এখনও চুষা হয়নি, কারণ আমার ভিতরে থাকা ভালো জিনটা জেগে উঠছে। পিয়াসের দেহটা সেই ঘরটাতে আছে যেখানে আমার লাশ পাওয়া গেছে। এখন তুমি জলদি বলো আমাকে সাহায্য করতে চাও কি না। আমি এক বাক্যে বলে উঠলাম, হ্যাঁ করতে চাই। কি করতে হবে বলো? আমার শরীরে 5 মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে যাবে, এরপর 10 মিনিটের মধ্যে শয়তানটা জেগে উঠবে। জেগে উঠে সে পিয়াসের রক্ত চুষবে, আর তোমাকে যে করে হোক লোভের ফাঁদে ফেলবে। তোমার কাজ হবে আমার শরীর নিস্তেজ হওয়ার সাথে সাথে আমার হাত থেকে আংটিটা খুলে ফেলা। আংটিটা খুলতে চাইবে না, তুমি যে করে হোক খুলবে। এই আংটিটা খুলে আংটিটা ভেঙে ভিতরে লেখা বিসমিল্লা বলে পুড়িয়ে দিবে, আর গহনাগুলো মাটিতে পুড়ে ফেলবে। এতে আমার শরীরতে শয়তান মুক্ত হবে। এরপর আমার লাশটা স্বাভাবিকভাবে দাফন করে চলে যাবে। এতে আমি অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব, আর এখানেই মৃত্যু খেলা বন্ধ হবে। কথাটা শেষ করে রুনা ঢলে পড়ল। আমি আর সময় নষ্ট করলাম না। আংটিটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আংটিটা খুলছে না। এদিকে হাতে সময় খুব কম। আমি আংটিটা খুলতে না পেরে ছুরি দিয়ে আঙুলটাই কেটে দিলাম। ততক্ষণে রুনার শরীরে শয়তান জেগে উঠছে। সে আমার হাত থেকে রুনার কাটা আঙুলটা নিতে আমার ঘাড়ে খামচি দিয়ে ধরল। আমি কোনো রকমে খামচি ছুটিয়ে আংটিটা ভাঙতে রান্না ঘরে গেলাম। রুনা শরীরটা আমার পেছন পেছন আসছে, রেগে আমার দিকে তেড়ে আসলো। আমার গলা চেপে ধরে বলল, আংটিটা দে আমায়, নয় তোকে খুন করে ফেলবো। আমি রান্নাঘরে ছুরি নিয়ে তাকে আঘাত করলাম। এরপর রান্নাঘরের শিলপাটা দিয়ে পাথর মাথায় আঘাত করলাম। শয়তান মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে পা খামচি দিয়ে ধরলো। পায়ে ভীষণ যন্ত্রণা হলো। আমি সেটা সহ্য করে নিলাম। শিলপাটা দিয়ে আংটিটা ভেঙে দিলাম। আংটির ভেতরে একটা কাগজ বেরিয়ে আসলো। সেখানে আরবিতে কিছু লেখা ছিল। শয়তান এবার আমার পা ছেড়ে দিয়ে পিয়াসের কাছে যেতে লাগলো। পিয়াসের কাছে গিয়ে তার রক্ত চুষবে। আমি এদিকে ম্যাচ খুঁজতে লাগলাম, কোথাও ম্যাচ পাচ্ছিলাম না। এদিকে শয়তানটা পিয়াসের কাছে পৌঁছে যায়। আমি যদি ম্যাচটা না পাই, তাহলে শয়তানটা পিয়াসের রক্ত চুষে খেয়ে ফেলবে। আমি পাগলের মতো ম্যাচ খুঁজতে লাগলাম। অবশেষে ম্যাচটা পেয়ে গেলাম। আমি ম্যাচ নিয়ে আগুন জ্বালাতে চেষ্টা করেও পারছি না। এদিকে শয়তানটা পিয়াসের দিকে ছুটে যাচ্ছে ধীর গতিতে। আমি রান্না ঘরে দেরি না করে পিয়াসের লাশের কাছে গেলাম। শয়তানটা পিয়াসের লাশের কাছে ধীর গতিতে গিয়ে রক্ত চুষতে নিল। আমি পাগলের মতো গিয়ে রুনার শরীরটাকে টানতে লাগলাম। শরীরে শক্তি দিয়ে কুলাতে পারছি না। রক্ত চুষে ফেললে পিয়াসকে আর বাঁচানো সম্ভব না। কোনোভাবে আমি পেরে উঠতেছিলাম না। পাশেই ঘরের ভাঙা টিন ছিল, তা দিয়ে মাথা বরাবর আঘাত করলাম। সেই কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। এই সুযোগে আমি পিয়াসের শরীরটাকে একটু দূরে সরিয়ে নিতে লাগলাম। রুনার শরীরটা স্থির রেখে আবারও নড়ে উঠল, আমার পায়ে খামচি দিয়ে ধরল। আমি দোয়া দরুদ পড়তে লাগলাম। এরপর ম্যাচটা দিয়ে অনবরত আগুন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু জ্বলছে না। হুট করে মনে হলো আমি তো বিসমিল্লা বলিনি। মনে হওয়ার সাথে সাথে আমি বিসমিল্লা বলে ম্যাচটা জ্বালাতে নিলাম। এবার জ্বলে উঠলো। সাথে সাথে আগুন দিয়ে কাগজটা পুড়িয়ে ফেললাম। কাগজ পোড়ানোর সাথে সাথে রুনার শরীরটা ছটপট করে স্থির হয়ে গেল। পিয়াসের জ্ঞান ফিরছে। আমি পিয়াসকে বললাম আমার সাদা শাড়িটা আনতে। পিয়াস ঘর থেকে সাদা শাড়িটা আনতো। যদিও পিয়াস এসবের কিছুই বুঝছে না। সাদা শাড়ি আনার পর আমি সেটা দিয়ে রুনার শরীরটাকে ভালোভাবে মুড়ে দিলাম। এরপর দাফন করে দিলাম, সাথে গহনাগুলো পুঁতে দিলাম। বাতাসে একটা আওয়াজ পেলাম, সেটা হলো, আমার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমরা এখান থেকে চলে যাও, আর ফিরে আসো না এখানে। আমি আর পিয়াস কোনো দিকে তাকালাম না। বাইরে থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে। আমরা আল্লাহু আকবর বলে রওনা দিলাম। এরপর দৌড়াতে দৌড়াতে বাস স্টেশনে আসলাম। ততক্ষণে আলো ফুটে গেছে। আমরা এক বোতল পানি নিয়ে মুখটা ধুয়ে বাসে উঠলাম। বাসটা ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আসার পথে পিয়াসকে সবটা ভুলে বললাম। পিয়াস তখন বলল, লাশটা নেওয়ার সময় আমি একটা স্পর্শ পেয়ে তাকালাম।
তখন রুনাকে দেখি। এরপর রুনা আমাকে আঘাত করে। কখন জ্ঞান হারায় জানি না। এসব কথোপকথনের মাঝে পিয়াসার আমার যাত্রা শেষ হলো। ঢাকায় আসার 1 মাস পর মনে হলো আমি তো রুনার সকল কিছু দাফন করলেও কাটা আঙুলটা দাফন করিনি। এটা মনে হতেই কেমন জানি লাগছিল। তবু এটা ভেবে শান্তি পাচ্ছিলাম আমাদের সাথে কোনো অঘটন ঘটছে না। এভাবে পিয়াস দম্পতির গল্প শেষ হলো। গল্পের শুরু হয় এখান থেকে। পিয়াস দম্পতি চলে আসা রুনার কাটা আঙুল ঠিকই জীবিত হয়ে নড়ছিল। আর এখান থেকে দেখা যায় 3 মাস পর আরেকটা দম্পতি সেখানে বাড়ি কিনে যায়। আর সেখান থেকে গল্পের শুরু হয়। এই গল্পের শেষ নেই, পর্যায়ক্রমে চলতে থাকবে। শয়তান কখনো একেবারেই ধ্বংস হয় না, কোনো না কোনো রূপে ফিরে আসে। শুধু শিকারটা পরিবর্তন হয়। সমাপ্ত। গহনা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।